এই গল্প হচ্ছে কমলা আর বিমলার। দুজনেই অনেক গরিব ছিল, এতই গরিব যে দুবেলা খাবারও জুটত না। তারা দুজনে অপচয় পলিথিন আর প্লাস্টিক সংগ্রহ করত আর তার থেকে পাওয়া পয়সা দিয়ে নিজেদের পেট ভরত। কখনো কখনো আবর্জনার থেকে কারোর ঘরের খাবার পেয়ে গেলে তারা নিজের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মিলে খেয়ে নিত, আর না হলে আবর্জনা বাঁচতে বাঁচতে কারোর ঘরের থেকে খাবার চেয়ে নিত। আর ভাগ্য করে যদি গরম আর টাটকা খাবার পেয়ে যেত তাহলে তাদের জন্য অনেক আনন্দের কথা হতো। তাদের সারাটা জীবন আবর্জনার থেকে পাওয়ার জিনিসের উপরেই চলত। এটাই তাদের জীবন ছিল। ভারতবর্ষে করোনা মতন মহামারী ছড়িয়ে গেছিল আর লকডাউনও আরম্ভ হয়ে গেছিল। এই কারণেই দুজনের কাজ বন্ধ হয়ে গেল। দুজনে একটা জায়গায় এসে বসে আর কথা বলে। বিমলা বলে, এখন তো পুলিশরা মেরে মেরে সরাচ্ছে, প্লাস্টিক পলিথিন পাওয়াও কষ্ট হচ্ছে, কারোর ঘরে গিয়ে ভিক্ষা চাইবাও বন্ধ হয়ে গেছে। এই কথায় কমলা বলল, হ্যাঁ বিমলা, তুমি ঠিক বলছো। কাল থেকে বাচ্চারা কিছু খেয়েছে, খাবার জন্যও কিছু নেই। একটু আটা ছিল, সেটাও শেষ হয়ে গেছে। আর বিমলা কাঁদতে শুরু করে। এইটা দেখে কমলার চোখেও জল এসে যায়। তার কাছে কোনো উত্তর থাকে না। জানি না কেন যেতে দিচ্ছে না, না হলে কাছের পাড়ার থেকে কিছু চেয়ে আনতাম, কিন্তু সেখানেও পুলিশ পাহারা দিচ্ছে। বিমলা বলল, শুনেছি নাকি কোনো রোগ ছড়াচ্ছে, লোক থেকে লোকদেরকে হচ্ছে স্পর্শ করলে। কমলা উত্তর দেয়, এইটা বড় লোকেদের রোগ। শুনেছি এই রোগ নাকি কেউ বিমানে করে নিয়ে এসেছে। বিমলা বলল, তারা থাকবে নিজেদের প্রসাদে, কিন্তু আমরা গরিবরা কোথায় যাব? তার এই প্রশ্নের কোনো উত্তর বিমলার কাছে থাকে না। লকডাউনের কারণে সরকার গরিবদের জন্য তাদের ব্যাংক খাতাতে ৫০০ টাকা জমা করার ঘোষণা করে, কিন্তু কমলা আর বিমলার মতন লোকেদের কাছে ব্যাংক খাতা বা কোনো সরকারি প্রমাণপত্র থাকা একটা স্বপ্নের মতন ব্যাপার। এদের ভাগ্যকে দেখে মনে হতো যে এদের নাম বিধাতার খাতাতেও লেখা নেই। সরকারের কোনো ঘোষণা বা কোনো যোজনা এদের কোনো কাজে ছিল না। কমলা হঠাৎ রাস্তা দিয়ে একলা যেতে থাকে, তখন এক পুলিশ কর্মী ওকে আটকায়। আরে দাঁড়া, কোথায় পালাচ্ছিস? পুলিশ কর্মী জিজ্ঞেস করে। কমলা উত্তর দেয়, করোনার কাছে। পুলিশ কর্মীর মনে হলো এই বউটা যেন পাগল আর মজা করছে। ও বলে, হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে তুই করোনার ওষুধ বের করবি, চল পালা এখান থেকে, পাগল কোথাকার। কমলা অনেক মন খারাপ করে বলে, স্যার, শুনেছি নাকি করোনা পেশেন্টদেরকে সরকার হাসপাতালে খাবারও দিচ্ছে, তাহলে আমিও রোগী হয়ে গেলে খাবার পাবো না? করোনা মারবে কিনা জানি না, কিন্তু খিদের চোটে নিজের বাচ্চারা মরে যাবে সেটা দেখতে পারবো না। কমলার এরম কথা শুনে পুলিশ কর্মী অবাক হয়ে যায় আর বলে, সরকার তোর খাতায় টাকা জমা করবে, তুই চিন্তা করিস না, আর সঙ্গে সবাইকে রাশনও দেবে। আর কমলার চোখে জল এসে যায় আর বলে, সরকারের টাকা পাওয়ার জন্য জরুরি কাগজপত্র দরকার পড়ে, একটু সব কাগজপত্র আমাদের কাছে নেই, আর কার্ডের বিনা রাশনও দেবে না। কি লাভ এইসব যোজনার? তারপর কমলা সেই পুলিশ কর্মীর পায়ের তলায় বসে পড়ে আর বলে, স্যার, আমি খাবার না পাই সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, আমি আর তাদের খিদের জ্বালা দেখতে পারছি না। কাল থেকে ওরা কিছু খায়নি, আমার উপরে দয়া করুন আর আমাকে করোনার কাছে যেতে দিন। আরো কাঁদতে লাগে। পুলিশ কর্মীকে তার উপরে দয়া এসে যায়। যতই হোক সেও একটা মানুষ। পুলিশ কর্মী বলে, আর তোর মতন কত পরিবার আছে? আরো ১০-১৫টা পরিবার হবে স্যার। ঠিক আছে ঠিক আছে, এই দেশ যাতে ভালো করে বেঁচে থাকতে পারুক তাই এই সব করা হচ্ছে, তুই কিছু ভাবিস না, কেউ ক্ষুধার্ত থাকবে না। পুলিশ কর্মী বলে। তখনই একটা লোকের আওয়াজ আসে, স্যার, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমায় বলুন কোথায় কোথায় খাবার পৌঁছাতে হবে। আমি একটা স্বয়ংসেবী সংস্থার সঙ্গে জড়িত আছি। আপনারা করোনার সঙ্গে লড়ুন, আমরা খিদের সঙ্গে। যতই হোক এই যুদ্ধটা আমাদের সবার। কমলা নিজের চোখের জল মুছে ফেলে আর সেই লোকের সঙ্গে খাবার আনতে চলে যায়। বন্ধুরা, করোনার সমস্যা সত্যিকারের অনেক বড়। এই মহামারী সমাজের প্রতিটি লোককে নিজের মধ্যে টেনে নিচ্ছে। আমাদের সবার উপরে এর প্রভাব পড়ছে,
কিন্তু সবচেয়ে বেশি সেই অসহায় গরিবদের হচ্ছে যার এই মহামারীর পেছনে কোনো হাত নেই। তাদেরকে দুবেলার খাবার জুটানোরটাও কষ্ট হচ্ছে। আমরা তো লকডাউনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক চালিয়ে নিজের সময় কাটাচ্ছি, ঘরে আরামে বসে কাটাচ্ছি। কিন্তু কোনোদিন ভেবেছো সেই অসহায় গরিবদের কথা? তাদের কি অবস্থা হচ্ছে যে এক বেলার খাবার খাবার জন্য সারাটা জগৎ ঘুরে বেড়াচ্ছে? তোমাদের থেকে অনুগ্রহ আছে, নিজেদের আশেপাশে থাকা অভাবগ্রস্ত লোকেদের সাহায্য করো। এটাই ঠিক সময় এক মানুষের আরেক মানুষের সাহায্য করার। ধন্যবাদ। এই গল্পটা হলো গরিব যশোদার। ওর স্বামী মারা গিয়ে এখন 1 বছরই হয়েছিল, আর ওর একটা ছেলে ছিল, মুন্না। যশোদার বাড়ি বানানোয় ইট উঠানোর কাজ করত, আর ওর ছেলের সাথে একটা ছোট ঘরে থাকতো। বাড়ির আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো ঘর ছিল না। বাড়ির কাজ অনেক দিন পর্যন্ত চলার ছিল, আর ওর খাবার দাবারের কোনো চিন্তা ছিল না, আর ওর মজুরিও ঠিক সময়ে হয়ে যেত। ঘরে আটা শেষ হওয়ার আগেই অন্য আটা এসে যেত। ঘরে দুমুঠো খাবার, থাকার জায়গা, আর মুন্নার সাথে সন্ধেবেলায় খেলা, এটাতেই ও খুশি ছিল। কিন্তু হঠাৎ দেশে লকডাউনের ঘোষণা হয়ে গেল, ওর কাজকে বন্ধ হয়ে গেল, আর আশা এখন ভাঙতে শুরু করলো। কারণ ওর ঘরে আটা শেষ হতে চলেছিল। মানসিক চাপও বেড়ে গেছিল। কাল থেকে মুন্না খাবারও পাবে না। ও ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, হে ভগবান, আমি মুন্নাকে কোন মুখে মানা করব রুটি দিতে? কাল যখন ও খিদে পাবে তো ও আমার দিকে দেখবে। আশেপাশেও তো কেউ নেই যার থেকে চেয়ে খাওয়াতে পারি। আমার সাহায্য করো ভগবান। যশোদা এরম কোনো দিনও ভাবেনি যে এরম খারাপ সময়ও আসবে। আজ যতটা আটা ছিল ডাব্বাতে, ওতেও 2টো রুটি বানিয়েছিল। মুন্নার দিনে রুটি খেতে হবে, তার জন্যে ও নিজে না খেয়েছিল। একটা রুটি মুন্নাকে খাইয়ে যখন একটা রুটি বাঁচলো তো ও খেতে বসলো, তো মুন্নার মুখ সামনে দেখতে পেল। মুন্নার যদি রাতে খিদে পায় তো কি খাওয়াবো ওকে? ও ভাবতে শুরু করলো। আবার ভাবলো, মুন্না যদি একদিন একটা গোটা রুটি না খায় তো কি ক্ষতি হবে? পেটের আগুন এখন মাতৃত্বের উপরে বশ করে নিয়েছিল। আচ্ছা ঠিক আছে, অর্ধেক খেয়ে নি আর অর্ধেক মুন্নার জন্য রাখি। এরম ভাবে ও অর্ধেক রুটি খেয়ে নিল আর খুব জল খেয়ে নিল। এখন ওর মাথায় একটাই চিন্তা ছিল যে কি করে ও রুটি মুন্নাকে খাওয়াবে। এই চিন্তা ও করে যাচ্ছিল। সন্ধে নামতে থাকে আর মুন্নার খিদে পেল, তো ও ওই অর্ধেক রুটিও মুন্নাকে খাইয়ে দিল। মুন্না বলল, মা, আজ শুধু এতটুকুই রুটি আছে। যশোদার মুখ থেকে না হ্যাঁ বেরোলো না। কি করে বলবে ও মুন্নাকে যে অর্ধেক রুটিও নিজেও না খেয়ে বাঁচিয়েছে? কেন মা, তুমিও তো খাবে রুটি? আমার আরো রুটি খাওয়ার আছে। মুন্নার প্রশ্ন শুরু হয়ে গেছিল, আর যশোদার চোখের থেকে জলও। খাবার খাওয়ার পর মুন্না উঠোনে খেলতে চলে গেল। যশোদা এখন চিন্তায় পড়ে গেল, কারণ রাতে খাবার জন্য ওর কাছে কিছু তো ছিল না। ও ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, হে ভগবান, আমার জন্য নয় দিলে, কিন্তু মুন্নার জন্য তো কিছু দাও। এইটা বলে ও কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। গাড়ির থেকে একটা লোক নামলো আর মাইকে বলতে শুরু করলো, আমরা এইখানে আপনার সাহায্যের জন্য এসেছি। যার আটার দরকার এইখানে এসে নিয়ে যান। 1 কিলো আটা প্রত্যেক পরিবারদেরকে দেওয়া হবে। আওয়াজ শুনে সব লোকেরা একত্রিত হলো। এইটা শুনে যশোদার মুখও খুশিতে জ্বলে উঠল। ও মুন্নাকে বলল, তাড়াতাড়ি চল মুন্না, কোথাও ভিড় না হয়ে যায়। আমাদের এই আটা যে কোনো ভাবে চাই, চল তাড়াতাড়ি। এইটা শুনে মুন্না জোরে দৌড়াতে লাগলো, কিন্তু কিছু দূর দৌড়ানোর পরে নিচে পড়ে গেল। ওর আঘাত লাগলো আর রক্ত বেরোতে লাগলো, কিন্তু তাও যশোদা ওকে আরামে উঠালো আর জোরে গাড়ির দিকে দৌড়ে গেল। মুন্না জোরে জোরে চেঁচাচ্ছিল, কিন্তু এখন যশোদার পুরো ধ্যান 1 কিলো আটার উপরেই ছিল। যশোদা লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু এখনো মুন্না জোরে জোরে কাঁদছিল। ওর আঘাতটা অনেক গভীর ছিল। ওইখানে দাঁড়িয়ে থাকা একটা লোক এটা দেখলো আর ওকে আগে ডেকে ওর হাতে 1 কিলো আটা থলি ধরিয়ে দিল। যশোদা নিজের 2 হাত জুড়ে কৃতজ্ঞ ভাবে দেখলো
আর ওইখান থেকে নিজের ঝুপড়িতে চলে গেল। ব্যাস, মুন্না এখন নিজের বাড়ি এসে গেল। আজ তো আমি তোকে পেট ভরে খাবার খাওয়াবো। ঝুপড়িতে পৌঁছেই ও থলে রুটি বানানোর জন্য একটা বাটিতে ঢেলে নিল। আর আটা দেখে ওর চোখে বিশ্বাস হলো না, কেননা আটাতে কিছু নোট বেরিয়ে বাটিতে পড়েছিল। ও ওই নোট ছুঁয়ে দেখতে লাগলো, মোট 5,000 টাকা ছিল। জীবনে ও প্রথমবার টাকা একসাথে দেখেছিল। মনের আনন্দেও বুঝতেই পারছিল না যে হাসবে না কাঁদবে। ওর চোখ দিয়ে জল পড়েই যাচ্ছিল, আর মনে মনে ও দেবদূতকে আশীর্বাদ দিচ্ছিল। বন্ধুরা, এই কঠিন সময়তে আমরা সবার একটা কর্তব্য যে কোনো প্রয়োজনীয় মানুষের সাহায্য করি, সেটা আর্থিক হোক বা মানসিক। আমরা সবাই যদি একটা প্রয়োজনীয় মানুষদের সাহায্য করি, তো লকডাউনের মোকাবিলা আমরা আরামে করতে পারি। আপনাদের কি বক্তব্য? কমেন্টে আমাদের নিশ্চয়ই জানাবেন।